নতুন দল গঠন নিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যেই মতবিরোধ থাকতেই পারে, থাকবে, শেষ পর্যন্ত কি হয় সেটি আমরা দেখব। মতবিরোধটাকে আমি খারাপ হিসেবে দেখছি না। কেউ তাকে চাইছে, কেউ তাকে চাইছে, কেউ তাকে চাইছে। নাহিদের ব্যাপারে সবাই মোটামুটি একমত, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ পদটি নিয়ে 3 রকমের বক্তব্য। তার মানে হচ্ছে এই সংগঠনটির ভিতরে 3টি রাজনৈতিক ধারা আছে, ডান, বাম এবং আপনার কি বলবো যে ইসলামপন্থী গ্রুপ, মানে শিবির, বাম সংগঠন বা ডান বা মধ্যবর্তী অবস্থানের যে সংগঠনগুলো, নানান সংগঠন থেকে এসেই তো এই শক্তিটা তৈরি হয়েছে। তারা যখন রাজনৈতিক দল করবেন ওনারা বলছেন মধ্যপন্থী রাজনৈতিক দল। আসলে এটাও খুব ভেগ বা অস্পষ্ট। মধ্যপন্থী বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি ডানও না বামও না, তাহলে সেটা কি? আমরা মোটা দাগে ভাবতে চাই বা এটাই হওয়া স্বাভাবিক যে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিক হবে। আপনার রাজনৈতিক আদর্শ, তার মধ্যে ধর্ম বা অন্য অনেক কিছু যুক্ত হতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সব দল গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব কিছু হবে, দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে এবং তারা যখন রাজনীতি করবেন দেশের রাজনীতিতে গণতন্ত্রকেই তারা কি বলবো একমাত্র অবলম্বন হিসেবে দেখবেন এবং কখনো তারা নির্বাচিত হলে পরে, রাষ্ট্র ক্ষমতায় গেলে পরে বা কোনো একটি প্রতিষ্ঠানে নির্বাচিত হলে পরে, আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কথা বলছি, তারা গণতান্ত্রিকভাবে সব কিছু করবে। তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়তো এই বিরোধ বা মতবিরোধটা দূর হবে। কে হবেন? কিন্তু একাধিক ধারা এখানে আছে, এটা নিয়ে এখন যে বিরোধ, এটা প্রকাশ্যে তো কেউ বলবেন না, মনিরাও বলার কথা না। আছে সেটা কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বেশ দায়িত্বশীল গণমাধ্যম, টেলিভিশন এবং গণমাধ্যমেও আসছে। নিউজপেপার। আবার যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে যেমন SM শাহেদ ইমন নামে একজন, তিনি দিয়েছেন যে জুলাই আন্দোলনের তিনি সাবেক সমন্বয়ক এবং তিনি দাবি করছেন যে জুলাই আন্দোলনে সফল করতে শেষের দিকে যখন সমন্বয়করা ডিবি কার্যালয়ে ছিলেন এবং যখন আপনার ইন্টারনেট কানেকশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, তখন উনি দাবি করেছেন যে ছাত্র শিবির এবং শিবিরের আশ্রয়েই আসলে তারা ছিলেন। আবার তার পাল্টা স্ট্যাটাস হিসেবে আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন যে ওই সময় আসলে শিবিরের শেল্টারে তারা ছিলেন, এই ধরনের কথা ভিত্তিহীন, বরং উনি আরও কিছু তথ্য দিয়েছেন যে কিভাবে কারা তখন তাদেরকে শেল্টার দিয়েছে। এই যে আপনি বলছিলেন না যে এই যে বিরোধ বা 3টি ধারা, তার একটা বড় প্রমাণ হচ্ছে সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যমে বিভিন্ন মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা আন্দোলনকারী শক্তি নেতৃত্বে যারা ছিলেন, সম্মুখ সারিতে ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন, তাদের এবং তাদের অনুসারীদের নানান বক্তব্য থেকে কিন্তু এই ত্রিধারা বা এই বিরোধটা আরও বেশি প্রমাণিত এবং স্পষ্ট। এবং এ পর্যন্ত যতগুলো গণমাধ্যম এই দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে যে মতবিরোধ, এটা নিয়ে যত রিপোর্ট করেছে, কোনো রিপোর্ট কি জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা কোনো সমন্বয়কের পক্ষ থেকে প্রতিবাদ বা রিজয়েন্টার দেওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে? না। আর এটা ঠিক, আপনি যখন একটা সংগঠনে থাকবেন, সংগঠনের ভিতরের কোনো নেতিবাচক ব্যাপার বা দুর্বলতা বা বিরোধ বা অন্তর্কোন্দল যেই ভাষাই বলেন না কেন, এটা কেউ কখনো স্বীকার করে না, স্বীকার করার কথাও না, কিন্তু তথ্যগুলো তো বেরিয়ে আসছে এবং সেটা নানানভাবে প্রমাণিত। আমি আবারও বলছি যে এই সংগঠনটি যখন একটি দলে রূপান্তর হবে বা তারা যখন দল করবেন, সংগঠন থেকে যাবে, তখন সেই দলে আমরা বিভিন্ন পর্যায়ে কারা দায়িত্বপ্রাপ্ত হন এবং তাদের মধ্যে কতটা মানে সিনক্রোনাইজেশন হয় বা একই লক্ষ্যে কাজ করা, নতুন বাংলাদেশ করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা তারা বলেন, পুরনো রাজনীতিকে ছেড়ে ফেলে তারা এমন কিছু করবেন যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং তারা একটা নতুন রাজনীতির মাধ্যমে নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন এবং বিকশিত করবেন এবং কোনো এক সময় সারা দেশের মানুষের সমর্থন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। সেই জায়গায় এই ধারাগুলো বা এই বিভক্তিগুলো কতটা তাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে দেখবার বিষয়, এটা এখন বলা যাবে না। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তাদের মূল প্ল্যাটফর্ম। তারপরে হয়েছে জাতীয় নাগরিক কমিটি, ওনারা বলছেন এ দুটি সংগঠন অটুট থাকবে যখন নতুন রাজনৈতিক দল হবে। এ দুটি সংগঠন তাদের সহযোগী হিসেবে থাকবে বা আপনার নাগরিক সংগঠন হিসেবে থাকবে। একটি ছাত্র সংগঠন, আরেকটি নাগরিক সংগঠন, সেখানে হয়তো ছাত্রের বাইরে যারা আছেন তারা হয়তো সেখানে থাকবেন। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সমন্বয়ক ছিলেন সারা দেশে, তাদের একটা অংশ গিয়ে যখন আরেকটি ছাত্র সংগঠন তৈরি করে, তার অর্থ কি দাঁড়ায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি মূল প্ল্যাটফর্ম, তার মধ্যে একটা স্পষ্ট বিভক্তি না, এটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া, আরেকটা পক্ষ গিয়ে আরেকটা সংগঠন করেছেন। ফলে আমি বলছি যে জুলাই অগাস্ট অভ্যুত্থানের যেই তারুণ্যের জয় জয়কার দেখলাম, তাদের শক্তি, সাহস, বুদ্ধিমত্তা সব কিছু মিলিয়ে তারা যে একটা ইতিহাস তৈরি করলেন,
সেই রাজনৈতিক শক্তি বা ছাত্র শক্তি বা তারুণ্যের শক্তি তারা এখন নানাভাবে বিভক্ত হয়ে পড়ছে, নিজেদের মধ্যে নানা রকমের মতবিরোধ হচ্ছে। সেটি নানান কারণে, পদ পদবি বলি, রাজনৈতিক ধারা বলি, অবস্থান বলি, সিদ্ধান্ত বলি, সংগঠন তৈরি করা বলি। সেক্ষেত্রে এর আগে একটা কথা বলে শেষ করি, অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, রাজনীতির বাইরের নানা শ্রেণী পেশার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল একটি লক্ষ্যে, শেখ হাসিনা সরকারের বা ফ্যাসিবাদী সরকারের পতন। সেটি হয়ে গেছে। তারপর যে যার অবস্থানে চলে গেছে, আমি এটাকে অনৈক্য বলি না, কিন্তু যে যার অবস্থানে গেলেও ওই সরকারের পতন ঘটানো এবং তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ, জনগণের ক্ষমতায়নের বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যে ঐক্যটুকু, সেটি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখছি না, সেখানে নানা বিভক্তি দেখছি। রাজনৈতিক দলের মধ্যেও তো আমরা হ্যাঁ হ্যাঁ, সেটা আছে না, দলের ভিতরে বিভক্তি একরকম। এখন ওই সময় যারা মূল রাজনৈতিক শক্তি ছিল ছাত্ররা এবং অন্যান্য সংগঠন বা দলের যে সমর্থন ছিল, সেই জায়গায় কমননেস নাই, কিন্তু মূল শক্তি যারা নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, তাদের মধ্যে যদি এত বিভক্তি থাকে, সেক্ষেত্রে তারা কিভাবে লক্ষ্যে পৌঁছাবে?